আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। 20 ডেজ ফাইনাল ফিনিশিং ডোজের যে ক্লাসগুলো তার ইংরেজি ক্লাসের আজকে লেকচার নাম্বার 3 এবং আমরা ইংরেজির টোটাল 4টা ক্লাস রেখেছিলাম। তার মধ্যে 3টা ক্লাস ছিল লেকচার ক্লাস এবং একটা ক্লাস ছিল হচ্ছে আমাদের টপিক আর কি অ্যানালাইসিস, পাশাপাশি কোশ্চেন যেই সলিউশন একটা ক্লাস ছিল সেটা আমাদের পরবর্তী দিনে হয়ে যাবে। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3 আমরা চেষ্টা করব আজকে বিগত দিনে অলরেডি আমরা 2টা ক্লাস নিয়েছি এবং আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচারে আমরা বেশ কয়েকটা টপিক তোমাদের দেখিয়ে দেব। মোট কথা হচ্ছে আমরা 3টা ক্লাস 3টা লেকচারে যতটুকু পড়াবো, যতটুকু টপিকগুলো তোমাদেরকে পড়িয়ে দেবো, আশা করি এতটুকু যদি তোমরা একটু মেনটেন করতে পারো তাহলে এই টপিক থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। 1 মিনিট। হ্যাঁ, দুঃখিত। তো যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো তারা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যায় কিনা। তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে কথা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তারা চাইলে তোমাদের বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দিতে পারো যাতে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করতে পারি। আকিব হাসান আভি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটু সবাইকে কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও। তো এমনিতেই আমাদের ক্লাস ছিল 7টা 30 মিনিট, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসটা 30 মিনিট একটু দেরিতে শুরু হয়েছে, এজন্য শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা দ্রুত শুরু করে দেবো। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে, তোমরা সবাই জানো হচ্ছে 3। ইতিমধ্যে আমাদের 2টা ক্লাস কিন্তু হয়ে গেছে। প্রথম ক্লাসটা ছিল হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ টপিকের উপরে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষায় যতটুকু আসলে আসতে পারে ঠিক ততটুকু আমি এবং আমাদের তুর্য ভাই দুজন মিলে কিন্তু আমরা এই টপিকটা ক্লিয়ার করে দিয়েছি। এবং দ্বিতীয় ক্লাস ছিল সেটা তুর্য ভাই নিয়েছিল, সেখানে কিন্তু বেশ কয়েকটা টপিক যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়িয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছে, পজিটিভ ভার্ব পড়াইছে, সাবজেক্টিভ ভার্ব পড়াইছে, কন্ডিশনাল পড়াইছে, তাই না? তোমরা যারা ক্লাস করছো তাদের কিন্তু ইতিমধ্যে এগুলো সব শেষ। তাদের কিন্তু ইতিমধ্যে পার্টস অফ স্পিচের এখানে যতটুকু আসার দরকার ঠিক ততটুকু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, পজিটিভ, সাবজেক্টিভ, কন্ডিশনাল, এতটুকু আমাদের টপিক শেষ। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 3। তো আজকে আমরা দেখবো হচ্ছে ভয়েস, ন্যারেশন, এমবেডেড, এই 3টা টপিক আমরা দেখবো। এবং আমাদের যে 4র্থ নাম্বার লেকচার হয়েছে, অর্থাৎ 4র্থ নাম্বার লেকচারে কিন্তু আমরা টোটাল টপিকগুলোর উপরে আমরা 100 MCQ সমাধান করব। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 100 MCQ আমরা তোমাদের সমাধান করব এবং তোমাদের চূড়ান্ত যে সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলো তোমরা একটু রিভিশন দেবা বা কোন কোন টপিকগুলো তোমরা দেখবা আর সেটা আসলে আমরা বলে দেবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আমাদের আজকের প্রথম যে টপিকটা সেটা আমরা শুরু করতে পারি তাহলে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করি। অনেক এমনিতেই দেরি হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ভয়েস। ঠিক আছে, তো আমরা ভয়েসের যতটুকু তোমাদের আসতে পারে ঠিক ততটুকু আমরা আলোচনা করব। ন্যারেশনে যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু আমি আলোচনা করব, পাশাপাশি এমবেডেড কোয়েশ্চেন এবং আরও ছোটোখাটো কয়েকটা টপিক আমরা আজকের ক্লাসের মধ্যে সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী আমাদের খুব সম্ভবত 12 তারিখ কিংবা যাই হোক কয় তারিখে আসে 4র্থ নাম্বার ক্লাস, সেটাই কিন্তু আমরা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 100 MCQ সমাধান করব, পাশাপাশি তোমাদের একটা সাজেশন দিয়ে দেওয়া হবে। তো ভয়েস যদি আমি বলি তাহলে ভয়েস কত প্রকার তোমরা একটু বলো তো। ভয়েস হচ্ছে আমাদের 2 প্রকার, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং একটা কি প্যাসিভ ভয়েস।
একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা কি, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্রথমে আমাদের আসলে জানতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি, অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি বা প্যাসিভ ভয়েসটা আসলে কি, তাই না? অ্যাক্টিভ ভয়েসটা আসলে আমরা সংক্ষেপ বা আমাদের বোঝার সুবিধার্থে যে ভাষাটা ইউজ করি সেটা হচ্ছে যেটা আসলে আমরা নিজে নিজে কাজ করতে সক্ষম, যেটা নিজে নিজে কাজ করতে সক্ষম সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে যেটা নিজে নিজে কাজ করতে সক্ষম না। তো এটা তো আমরা সংজ্ঞা বুঝলাম, বাট কিভাবে বুঝবো আসলে অ্যাক্টিভটা কি বা প্যাসিভটা কি? তো একটু মনোযোগ দিয়ে শোনো। যেমন পড়ার একটা কাজ, আমি যদি বলি আমি বই পড়ি, তো আমি কিন্তু এই বই পড়ার কাজটা করতে সক্ষম, সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবো, তাই না? তারপরে মনে করো তোমরা আমার কথা শুনছো, যে শোনো একটা কাজ, তোমরা কথা শুনছো, এটা কিন্তু তোমরা করতে পারবা, তোমরা নিজেরাই কাজটা করতে পারবা, তোমরা নিজেরাই লিখতে পারবা, তোমরা দেখতে পারবা, তোমরা মনে করো ছবি অঙ্কন করতে পারবা। এই যে যেগুলো কাজ আমরা নিজেরাই করতে পারি, নিজেরাই করা সম্ভব, সেগুলোকে আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েস। এবং অন্যদিকে প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েসটা হচ্ছে যেটা আসলে নিজে নিজে করতে পারি না। যেমন আমি যদি আমি মনে করো বললাম যে আমি লিখি, তার মানে এখানে কিন্তু আমি লেখার কাজটা করতে পারি, সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ। বাট আমি যখন বলবো যে কলম লেখে, কলম আমি যদি ছেড়ে দিই, কলমের নিজে নিজে কিন্তু লেখার কোনো সামর্থ্য নেই বা যোগ্যতাও নেই, সে কিন্তু লিখতে পারবে না। কলম কি নিজে নিজে লিখতে পারবে? আমার সাহায্য ব্যতীত কলম কিন্তু নিজে নিজে লিখতে পারবে না, তাই না? কলম কখনোই নিজে নিজে লিখতে পারবে না। যেমন এই বোর্ডে আমরা লিখছি, এই বোর্ডও কিন্তু নিজে নিজে লিখতে পারবে না, বোর্ড আমাদের সাহায্যে কিন্তু লেখা হচ্ছে। তো এই বিষয়টাই হচ্ছে তোমার অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের কি আর কি মূল পার্থক্য, যে অ্যাক্টিভটা যেটা নিজে নিজে কাজ করতে সক্ষম, আর প্যাসিভটা হচ্ছে যেটা নিজে নিজে কাজ করতে সক্ষম না। যেমন কলম লেখে, কলম তো কিন্তু লেখার কাজটা নিজে নিজে করতে পারবে না, এটা কিন্তু আসলে ভুল হবে, তাই না? কলম তো নিজে নিজে লিখতে পারবে না, কলম আমাদের সাহায্য নিয়ে লেখে, এক্ষেত্রে কলমটা এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের আন্ডারে হয়ে যাবে। তো এই আসলে আমাদের বেসিক কনসেপ্ট অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তো আমরা দেখবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসলে কিভাবে করতে হয়, তাই না? অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, এটা আসলে আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আসলে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো, এটা আসলে আমাদের মূল আলোচ্য বিষয়। তো তার আগে আমরা একটু তোমাদের একটু বেসিক কনসেপ্ট আমি একটু দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যে কোনো একটা বাক্য, আমরা একটা অ্যাক্টিভ বাক্য গঠন করি, ঠিক আছে? অ্যাক্টিভ বাক্য গঠন করতে গেলে সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কি ব্যবহার করি? তোমরা সবাই বলো তো, একটা সাবজেক্ট ব্যবহার করি, তাই না? সাবজেক্টের পরে আমরা ব্যবহার করি হচ্ছে ভার্ব, এবং ভার্বের পর আমরা কি ব্যবহার করি? ভার্বের পরে আমরা ব্যবহার করি হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে আমরা ব্যবহার করি হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার বা গঠন, যেটাই বলো না কেন, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। আমি তোমাদের বলে দিই, প্রথম কথা হচ্ছে এই যে স্ট্রাকচারটা অ্যাক্টিভ এবং প্যাসিভের বাক্যের যে স্ট্রাকচার, সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। একটু মনোযোগ দিয়ে যদি তোমরা এইটা ক্লিয়ার হতে পারো, তাহলে পরবর্তী আমি যতটুকু আলোচনা করবো তোমাদের কাছে একদমই ক্লিয়ার লাগবে। তো আমি এখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা বলি। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখলাম, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে একটা ভার্ব, তারপরে থাকবে কি অবজেক্ট। তো যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আসলে বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে, তাই না? এটা আসলে আমাদের মূল বিষয়, যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আসলে বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে। তখন স্ট্রাকচারটা হবে হচ্ছে, একটু খেয়াল করো, এই যে অবজেক্টটা, তখন কিন্তু প্যাসিভ ভয়েসের কি হবে বলো তো? তখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। কি হবে? এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। অন্যদিকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের কি হবে? অবজেক্ট হয়ে যাবে। মানে টোটালি উল্টা, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে থাকবে সেটাকে আমরা প্যাসিভ অবজেক্ট দিয়ে দেবো, অন্যদিকে যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে থাকবে সেটাকে আমরা প্যাসিভ সাবজেক্ট দেব। এখন কথা হচ্ছে, এই যে ভার্ব রয়েছে না, এই ভার্বটাকে অলওয়েজ আমরা ভিতরি করব। এখানে যেই ভার্বটাই থাকুক না কেন, প্যাসিভ আমরা ওই ভার্বটা অলওয়েজ ভিতরি করব। এখন বলতে পারো যে ভাইয়া এটাই কি স্ট্রাকচার? না, এটাই স্ট্রাকচার না। এখানে একটা কাজ আছে, এর পূর্বে একটা আমার একটা অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক আছে? আর এখানের পূর্বে একটা বাই লাগবে, অর্থাৎ বাইটা সবসময় বসে না, সেটা আমি ক্লাসের মাঝে বলে দেব। তবে এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা স্ট্রাকচার। কি হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে কি অবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব। এই যে ভার্ব থাকবে, ভার্বকে অবশ্যই আমাদের ভিতরি করতে হবে, বাট এতটুকুই কাজ না। এর পূর্বে, ভিতরির পূর্বে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, আর ভিতরির পরে আমরা একটা বাই ব্যবহার করব। তো আমি একটা স্ট্রাকচারটা তোমাদের একটু শর্টকাটে একটু দেখাই। যেমন আমি লিখলাম হচ্ছে হি রাইট এ লেটার, ঠিক আছে? হি রাইটস এ লেটার, এটা একটা বাক্য লিখলাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে আমরা বলছি হচ্ছে ভার্ব, এটাকে বলছি অবজেক্ট, তাই না? এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে যদি আমরা প্যাসিভ করি,
আমরা এখন কোনো সূত্রে যাচ্ছি না, এখন কোনো সূত্রে যাব না, জাস্ট আমি স্ট্রাকচারটা তোমাদের দেখাবো। প্রথমে কী হবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে নিলাম হচ্ছে কি লেটার, ঠিক আছে। তারপরে একটা অক্সিলারি ভার্ব, এটা আমরা গ্যাপ রাখি, এটা আমরা পরে দেবো। আর এই যেখানে ভার্ব আছে কি রাইট, তাহলে এই ভার্বটাকে অলওয়েজ কী করতে হবে ভিতরে, তার মানে রাইটের ভিতরে আমরা কী জানি বলো তো, রাইটের ভিতরে জানি হচ্ছে রিটেন, তারপর একটা কি ভিতরের পর একটা বাই বসবে, তারপর অবজেক্ট হলো হির, অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে, হির অবজেক্ট হিম। আর এই অক্সিলারি ভার্বটার মূলত কাজ এটা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এজন্য আমরা এখানে ব্যবহার করব ইজ। তো এটা আমরা ক্লাসের মাঝে বলে দেবো যে কোথায় ইজ কোথায় ওয়াজ এগুলো হবে। আমি জাস্ট আমাদের স্ট্রাকচারটা একটু বোঝানোর ট্রাই করলাম। তো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাতে পারো। তো এই আসলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, অবজেক্টটা সাবজেক্টে। এটা আমি বারবার বলার কারণ হচ্ছে এইটা যদি তুমি ক্লিয়ার হতে পারো, পরবর্তী যতগুলো রুলস যতগুলো এক্সাম্পল দেবো সবগুলো তোমার কাছে এই সিকোয়েন্সটা একেবারে ইজি লাগবে। তো এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরবর্তী তোমাদের রুলসে চলে যাই। হ্যাঁ, আমরা ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা প্রথমে দেখব। ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার, যতগুলো ইনডিফিনাইট টেন্স আছে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হোক, সেটা পাস্ট ইনডিফিনাইট হোক, সেটা ফিউচার ইনডিফিনাইট হোক, প্রত্যেকটা ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সেম, আমরা শুধু অক্সিলারি ভার্বটা একটু পরিবর্তন করব। স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, অর্থাৎ ওই অবজেক্টটার সাবজেক্ট, সাবজেক্ট তারপর একটা অক্সিলারি ভার্ব, তারপরে হবে ভি3, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন এই অক্সিলারি ভার্বের একটা পরিবর্তন হবে। অক্সিলারি ভার্বের পরিবর্তনটা কেমন, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে আমরা এম, ইজ, আর এর যে কোনো একটা ব্যবহার করব। পাস্ট ইনডিফিনাইট হলে ওয়াজ, ওয়ার এর যে কোনো একটা ব্যবহার করব। আর যদি ফিউচার ইনডিফিনাইট হয় তাহলে আমাদের শ্যাল বি অবলিক উইল বি, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। এখন আমি একটা বাক্য যদি তোমাদের লিখি, তোমরা যারা ক্লাস করতেছো যদি এটা সম্ভব যদি পারো দেখে তাহলে তোমরা এটা কমেন্ট করতে পারো, আর যদি না পারো সেক্ষেত্রে আমি তোমাদের করে দেবো, চিন্তার কিছু নেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমি এটা করি তাহলে আমাদের প্রথম সূত্র কি, এই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ সাবজেক্টটা কী হবে ফুটবল, ফুটবল। তারপর অক্সিলারি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট এজন্য আমরা ফুটবলের পরে ইজ ব্যবহার করব। তারপরে ভি3, আমি বলেছি এই ভার্বটা অলওয়েজ ভি3 হবে, তার মানে প্লের ভার্বটা, প্লের ভি3 হচ্ছে প্লেড, তারপরে একটা বাই, তারপরে এই যে সাবজেক্টের এটা অবজেক্ট হচ্ছে কি মি, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট গেল। মনে করো আমি এমনই বললাম যে আই ড্রিউ এ পিক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, কারণ কি এটা ড্রয়ের ভি2, এটা হচ্ছে ভি2তে আছে, ড্র ড্রিউ, তার মানে এটা ভি2তে আছে, সেক্ষেত্রে এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট বলতেছি। তো ইনডিফিনাইটের ক্ষেত্রে স্ট্রাকচারে একটাই, খালি শুধু অক্সিলারি ভার্বের কাছে আমরা একটা চেঞ্জ করব। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে এ পিক হচ্ছে সাবজেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনাইটের জন্য আমরা ওয়াজ নিলাম, আর এই ড্রিউ এর ভি3 হচ্ছে ড্রন, ড্র ড্রিউ ড্রন, তারপরে বাই, তারপরে অবজেক্ট হচ্ছে মি। এ হচ্ছে আমাদের ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার, ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার সেটা আমরা এইভাবে করব। তিনটে ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু সেম স্ট্রাকচারে আমাদের অ্যান্সার করতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হোক বা পাস্ট ইনডিফিনাইট হোক বা ফিউচার ইনডিফিনাইট হোক, স্ট্রাকচার কিন্তু সেম, শুধুমাত্র আমাদের অক্সিলারি ভার্বের কাছে আমরা একটু পরিবর্তন করব। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা ব্যবহার করব, আর যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা ব্যবহার করতে হবে, আর যদি ফিউচার ইনডিফিনাইট হয় সেক্ষেত্রে শ্যাল বি উইল বি যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যাবে। এ হচ্ছে আমাদের ইনডিফিনাইট টেন্সের, তিনটা টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার পড়ার কোনো কারণই নাই, তোমরা শুধু একটা স্ট্রাকচার মনে রাখবা, শুধু অক্সিলারি ভার্বটা মনে রাখলে কিন্তু তোমার ইনডিফিনাইট যে টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, যে ভয়েসটা রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা। এ হচ্ছে আমাদের ইনডিফিনাইট টেন্স গেল। পরবর্তীতে আসে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স, তাই না? পরবর্তী হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সও ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াস টেন্সেরই স্ট্রাকচার সেম, শুধুমাত্র অক্সিলারি ভার্বের কাছে আমরা পরিবর্তন করব। তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রথমে তো সাবজেক্ট থাকবেই, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর একটা বিং থাকবে, এটা মনে রাখবো অক্সিলারি কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ একটা বিং থাকবে, তারপরে থাকবে ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এই বাইটা তো সব জায়গায় থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাট, উইথ এগুলো থাকবে বা টু থাকবে, এটা আমরা ক্লাসের শেষে আমাদের বলে দেবো কোন কোন ভার্বের ক্ষেত্রে আমাদের এই প্রিপোজিশনগুলো বসে, এটা আমি ক্লাসের শেষে তোমাদের বলে দেবো, ঠিক আছে?
বাকি ইংলিশ লেকচার কই? বাকি ইংলিশ লেকচার হচ্ছে বিগত 2টা লেকচার হয়েছে, আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 3। তো বিগত 2টা লেকচার যারা দেখো নাই তারা আমাদের পেজে যদি যাও তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা। বাকি 2টা লেকচার পেজে রয়েছে, এক্ষেত্রে পেজ থেকে তোমরা গত 2টা লেকচার দেখতে পারবা। হ্যাঁ, ওটা তুর্য ভাইয়া নিয়েছিল। তো এক্ষেত্রে কি হবে, যেমন মনে করে আমি বললাম এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সব ক্ষেত্রে সেম, শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বটা পরিবর্তন করব। বাকি প্রত্যেকটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচার সেম। যেমন প্রথমে সাবজেক্টই হবে এ সং, তারপর অক্সিলারি ভার্ব। এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট, এজন্য আমরা উইল বি ব্যবহার করব। উইল বি, তারপর একটা কি বিং, এদিক তো যা আছে তাই বসাই দিতে হবে। বিং এর পরে ভিতরে, এই সিং এর ভিতরে হচ্ছে সিং স্যাং সাং, তারপর একটা বাই, এবং তারপরে অবজেক্ট হচ্ছে হি এর অবজেক্ট হচ্ছে হিম। হি এর অবজেক্ট হচ্ছে কি হিম। এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হবে। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেম। এখন যদি তুমি একটা পাস্ট কন্টিনিউয়াসে করো, মনে করো এখানে উইল বি না হ্যাঁ, এখানে মনে করো আসে হচ্ছে হি ওয়াজ সিঙ্গিং, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো পাস্ট কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে সব সেম থাকবে, শুধু অক্সিলারি ভার্বের জায়গায় আমরা এখানে এ সং ওয়াজ বিং দিয়ে দেবো। ঠিক আছে, বাকি সব কিন্তু সেম। বাট এখানে মনে করো ওয়াজ অন, এখানে আসে হচ্ছে হি ইজ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে একই জিনিস, শুধু এখানে ওয়াজের পরিবর্তে আমরা কি করব, ইজ বসাই দেবো। এ সং ইজ বিং সাং বাই হিম, অর্থাৎ স্ট্রাকচার প্রত্যেকটার ক্ষেত্রে সেম, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার কিন্তু স্ট্রাকচার একদম সেম থাকবে। শুধুমাত্র পরিবর্তন কোথায়? পরিবর্তনটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাছে। অক্সিলারি ভার্বের কাছে কিভাবে পরিবর্তন হবে? যদি প্রেজেন্টের ক্ষেত্রে হয় তাহলে আমি যার, পাস্টের ক্ষেত্রে হলে ওয়াজ আর, ফিউচার হলে শ্যাল বি উইল বি, যে কোনো একটা বসালে আমাদের হয়ে যাবে। এরই মধ্য দিয়ে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের 3টা স্ট্রাকচার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং কন্টিনিউয়াস টেন্সের 3টা স্ট্রাকচার কিন্তু আমরা দেখে ফেলছি। হ্যাঁ, আমাদের পরবর্তী আজকে কি কি টপিক আমি প্রথমেই বলে শুরু করছিলাম। আমরা আজকে দেখবো হচ্ছে তোমার ভয়েস দেখবো, ন্যারেশন দেখবো, এমবেডেড কোয়েশ্চেন, আরও দু একটা টপিক যদি সুযোগ পাই তোমাদের করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। হ্যাঁ, পরবর্তীতে আমি একটু দেখি, পরবর্তীতে হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমরা একইভাবে একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট 3টে আমরা শেষ করে দেবো। সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর একটা থাকবে বিন, তারপরে থাকবে ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট হলে হ্যাড, ফিউচার হলে শ্যাল হ্যাভ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা আমরা ব্যবহার করব। এক্ষেত্রে মনে করেন বললাম হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, স্ট্রাকচার কিন্তু সেম। কিভাবে? প্রথমে আমাদের সাবজেক্ট অর্থাৎ দ্য ওয়ার্ক, তারপর অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট, এজন্য আমরা হ্যাভ হ্যাজের যে কোনো একটা ব্যবহার করবো, এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। এবং তারপরে কিন্তু সেম, তারপরে কি একটা প্রথমে বিন হবে, তারপরে ভি3, ডানের ভিতরে ডান, ডান নিজেই ভি3, তারপরে একটা বাই, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে কি হবে, বাইয়ের পরে হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে তোমার এইভাবে তোমার স্ট্রাকচার অনুযায়ী কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে যদি হ্যাজের পরিবর্তে মনে করো এখানে রয়েছে হচ্ছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে যদি এমন থাকতো হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার কীভাবে করতে? একই জিনিস, শুধু এখানে হ্যাজের পরিবর্তে আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতাম। এখানে যদি হ্যাডের পরিবর্তে এমন আছে যে হি উইল হ্যাভ, মানে ফিউচার পারফেক্ট টেন্স। যদি ফিউচার পারফেক্ট টেন্স হতো তাহলে সব একই রকম থাকতো, শুধু অক্সিলারি ভার্বের জায়গায় আমরা এখানে দিয়ে দিতাম হচ্ছে উইল হ্যাভ, শুধু এতটুকু পরিবর্তন করলেই
আমাদের কিন্তু বাকি 3টা স্ট্রাকচার সেম, অর্থাৎ আমি 9টা স্ট্রাকচার কিন্তু শেষ করলাম এরই মধ্য দিয়ে। আমি কিভাবে তোমার ইনডিফিনিট টেন্সের 3টা স্ট্রাকচার একসাথে দেখাইছি, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার 3টা একসাথে দেখালাম, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু 3টা একসাথে দেখালাম। তো 3টে স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাদের কিন্তু 9টা রুলস, আলাদা আলাদা 9টা রুলস শেষ করে দিয়েছে। একটা জিনিস যদি বুঝতে পারো বাকিগুলো সেম, কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য অক্সিলারি ভার্বে, প্রেজেন্ট হলে এটা, পাস্ট হলে এটা, ফিউচার হলে এটা। শুধু অক্সিলারি ভার্বের যদি এই জিনিসটা তোমরা বুঝতে পারো তাহলে বাকিটুকু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাকি জিনিস তোমাদের কাছে আর কোনো ঝামেলা লাগবে না। তো তোমার বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাতে পারো, একটু কমেন্টে জানাতে পারো এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, তোমরা ক্লিয়ার কিনা এতটুকু একটু জানাতে পারো। তো আমাদের এটা গেল আমাদের 9টা টেন্সের। এখন আমরা একটু সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা দেখবো। তো আমাদের বলে রাখি, আমরা শুধু এই লেকচারে পড়াবো বিষয়টা এমন না, রুলস পড়ানোর পরে কিন্তু আমরা 15টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আজকে সমাধান করব, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ক্লাসটারে কিন্তু এসেছে। এমন প্রশ্নগুলো আমরা সমাধান করে দেব আজকেই, ঠিক আছে? তো পরবর্তী আমাদের স্ট্রাকচার আমরা যদি যাই, যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদেরকে ধন্যবাদ যারা ক্লাস করতেছো, রেসপন্স করতেছো। নীলুফা, ইয়াসমিন, তাওহিদ হাসান, তাওসিফ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমরা তোমাদের একটু দেখা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আসলে কিভাবে করতে হবে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, এখন মনে হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা যেটাকে বলি যে বাক্য দ্বারা আদেশ করা বোঝাবে, উপদেশ করা বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, ঠিক আছে? যে বাক্য দ্বারা আদেশ করা বোঝায়, অনুরোধ করা বোঝায়, উপদেশ করা বোঝায়, নিষেধ করা বোঝায়, এই সকল বাক্যকে আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সকল বাক্যকে আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে চেনার একটা সহজ উপায় হচ্ছে, একেবারে সহজ উপায় হচ্ছে এটা ভার্ব দ্বারা শুরু হয়, তাই না? বাক্যটাকে আমরা কি বলতে পারি বলো তো? বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয় কোন সেন্টেন্স? সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হচ্ছে আমাদের কি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কি উজ্জ্ব থাকে, ঠিক আছে? উজ্জ্ব থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমাদের করতে হয়, প্রথমে আমাদের একটা লেট বসাতে হবে, তারপর একটা অবজেক্ট বসাতে হবে, তারপরে বি বসাতে হবে, তারপরে V3। যেমন আমি একটা বাক্য লিখলাম যে ওপেন দ্য ডোর, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই না? তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটা, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেহেতু করতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব? প্রথমে লেটের পরে এখানে অবজেক্ট কি আছে? অবজেক্ট এটা তো ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তার মানে এখানে অবজেক্টটা কি? লেট দ্য ডোর। তারপরে কি হবে? একটা বি হবে, লেট দ্য ডোর বি। তারপরে V3, এই যে ভার্ব আছে, ভার্বের V3 অর্থাৎ কি? ওপেনড। মনে করেন আমি আরও একটা বাক্য দিলাম, ক্লোজ দ্য উইন্ডো। একই বাক্য, এক্ষেত্রেও কিন্তু এটাও সেম। কী হবে? প্রথমে একটা লেট, তারপরে অবজেক্ট কি? দ্য উইন্ডো, তারপরে একটা বি, তারপরে V3 হচ্ছে ক্লোজের, V3 হচ্ছে ক্লোজড। এটা হচ্ছে আমাদের কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের এতটুকু যদি জানা থাকে, পরীক্ষার হলে তোমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসে, আশা করি এর বাহির থেকে কোনোটা আসবে না। এতটুকু যদি জানা থাকে তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? অ্যান্সার করছে একজন, তাহিদ হাসান তাওসিফ, লেট দ্য ডোর বি ওপেন্ড। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার, এবং আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবং পরবর্তীতে আমাদের যখন রুলসগুলো পড়ানো শেষ হয়ে যাবে, তখন আমরা তোমাদের কিছু MCQ রয়েছে, যেগুলো আমরা ব্যাখ্যা সহ আবার সমাধান করে দিলে তোমাদের মাথায় একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত রুলসগুলো পড়াচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এবং সবগুলো শেষ করার পরে আবার তোমাদের যখন আবার ঝালাই করবো, আবার তোমাদের মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এগুলো একটু মনোযোগ দিয়ে করো, মনোযোগ দিয়ে নোট করো। পরীক্ষার আগ মুহূর্তে একটু নোটটা দেখলেই পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? পরবর্তীতে আমাদের আসে হচ্ছে কি বলতো? ইন্টারোগেটিভ। পরবর্তীতে আমাদের আসে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, এক্ষেত্রে আমাদের 3 রকম ভয়েস লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে হোয়াট যুক্ত, একটা হচ্ছে হু যুক্ত, একটা হচ্ছে হোম যুক্ত। এই 3টা রকম সেন্টেন্সের আমরা যে ভয়েস দেখবো ইন্টারোগেটিভ। অর্থাৎ হোয়াট যুক্ত হলে একরকম স্ট্রাকচার, হু যুক্ত হলে একরকম স্ট্রাকচার, হোম যুক্ত হলে আরেক রকম স্ট্রাকচার। এইভাবে আমরা তোমাদের 3টা আলাদা আলাদাভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি দেখাবো। তার আগে একটু পানি খেয়ে নিই।
আচ্ছা একটু দেখো, তার মানে এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে হু যুক্ত। হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমাদের করতে হয় তাহলে আমরা স্ট্রাকচারটা কোনটা হবে? প্রথমে হবে হচ্ছে বাই হোম। কি হবে? প্রথমে হবে হচ্ছে বাই হোম, তাই না? বাই হোমের পরে কি হবে বলো তো? বাই হোমের পরে হবে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। সেটা প্রেজেন্ট টেন্স হলে একরকম, পাস্ট হলে আরেক রকম, ফিউচার হলে আরেক রকম। তো অক্সিলারি ভার্ব হবে, এরপর একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তারপরে থাকবে হচ্ছে V3 এবং তারপরে সর্বশেষ একটা কোশ্চেন বোধক চিহ্ন তোমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? একটা কোশ্চেন বোধক চিহ্ন তোমাকে কিন্তু দেওয়া লাগবে। আচ্ছা, তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাতে পারো। যারা ক্লাস করতেছো তারা একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারো তোমাদের কাছে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটা মনে করো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা আসলে কি দ্বারা শুরু? এটা হু দ্বারা শুরু। হু দ্বারা শুরু, এবং হু দ্বারা শুরুর ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখা লাগবে কি? বাই হোম থাকা লাগবে, তাই না? হু দ্বারা শুরু মানে প্রথমে আমার কি থাকা লাগবে? বাই হোম। বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব, তার মানে এটা কি? গেভ। আমরা জানি গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, সেক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাদের এখানে অক্সিলারি ভার্বটা কি হবে? বাই হোম ওয়াজ। সরি, এখানে ওয়াজ না হয় ওয়ার হবে। কেন বলো তো? কারণ ইউ আছে, ইউ এর পরে আমরা ওয়াজ ব্যবহার করি না, ইউ এর পরে ওয়ার ব্যবহার করি। তাহলে ওয়ার, তারপরে সাবজেক্টটাকে এখানে ইউ, ইউ, তারপরে V3, অর্থাৎ এই যে গেভ আছে, গেভের V3টা কি? গেভের ভিতরে হচ্ছে গিভেন। গেভের ভিতরে হচ্ছে গিভেন, এবং তারপরে মনে করো যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। মূল কার্যক্রম হচ্ছে এই পর্যন্ত, এবং সর্বশেষ আমাকে কিন্তু একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া লাগবে, যেহেতু এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, হু যুক্ত হলে প্রথমে বাই হোম থাকা লাগবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকা লাগবে, তারপরে সাবজেক্ট থাকা লাগবে, তারপরে কি? V3 থাকা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হু যুক্ত, এবং পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে আমরা হুয়ার যুক্ত এবং হোম যুক্ত দুইটাই দেখব। হোম যুক্ত যদি দেখি সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে হোম থাকলে প্রথমে হু হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে V3 বাই প্লাস অবজেক্ট, এবং শেষে কোশ্চেন বোধক চিহ্ন, ঠিক আছে? মনে করো আমি দিলাম হচ্ছে এটা হচ্ছে তোমার হোম যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোম যুক্ত। এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন হোমের পরিবর্তে কি হবে? হু হবে, তাই না? হোমের পরিবর্তে হু, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, যেহেতু ডু আছে আর ডু থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, সেক্ষেত্রে আমরা এখানে কি নেব বলো? এখানে কোনটা নেব? ইজ, তারপরে V3, অর্থাৎ ওয়ান্টেড V3 কি? ওয়ান্টেড, তারপর একটা বাই, তারপর অবজেক্টটা কি? এখানে ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। অর্থাৎ হোমযুক্ত যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, সরি, এটা প্রথমে হোমের পরিবর্তে হু হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে V3 হবে, তারপরে বাই, তারপরে অবজেক্ট। অর্থাৎ হোমের পরিবর্তে হু দিলাম, যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য ইজ, তারপরে V3 ওয়ান্টেড, তারপরে একটা বাই, তারপরে কি? অবজেক্ট, এবং সর্বশেষ কিন্তু কোয়েশ্চেন বোধক চিহ্ন। এটা হচ্ছে হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখলাম, এবং আমাদের পরবর্তী আমরা দেখব হচ্ছে হোয়াট যুক্ত। হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা একটু দেখব, একটু দেখে নাও। হোয়াট যুক্ত, তো এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাইরে থেকে আসলে আর আসার কোনো পসিবিলিটি নাই। তো প্রথমে হোয়াট যুক্ত থাকলে প্রথমে হোয়াটই থাকবে, হোয়াটের পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে V3, তারপরে বাই, অবজেক্ট, এবং সর্বশেষ হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন। যেমন আমি বললাম
হ্যাঁ, এটা যদি একটা বাক্য হয় সেক্ষেত্রে হোয়াট যুক্ত আছে, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হোয়াটের পরিবর্তে হোয়াটই হবে। আর এখানে ডু আছে মানে এটা প্রেজেন্ট টেন্স, তার মানে অক্সিলারি ভার্ব কি হবে ইজ। আর ভিতরে লাভের ভিতরে হচ্ছে কি লাভ, তারপর একটা বাই, তারপরে হচ্ছে ইউ, তারপরে কোশ্চেন প্রজেকশন নাও। অর্থাৎ হোয়াট যুক্ত এবং হোম যুক্ত কি, ঠিক আছে। একজন বলছে ইউ এর সাথে ইজ হবে না, ওটা কিন্তু ইউ এর সাথে ইজ হয় না, ওটা হচ্ছে অক্সিলারি ভার্ব তোমার হু এর পরে দিয়েছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, এই ইউটা অনুযায়ী কিন্তু এখানে ইজ হচ্ছে না, এই ইউটা কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে না। বাই বাই মানে কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না, এক্ষেত্রে আমরা হু এর পরে ইজ, তারপরে ওয়ান্টেড, তারপর একটা বাই দিয়েছি, তারপরে ইউ দিয়েছি। এমন না যে ইউ যদি থাকতো, যেমন প্রথমে একটা বাক্য দিয়েছিলাম যে হুযুক্ত, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে হলে সেটা তোমারটা ঠিক ছিল, বাট এখানে আমি দিয়েছিলাম কি বাই ইউ, তো এটা হচ্ছে বাইয়ের পরবর্তী অর্থাৎ অবজেক্টের কাজ করতেছে, এখানে ইউ অনুযায়ী সাবজেক্ট ভার্ব হবে, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এখানে ওটা ঠিকই ছিল, আমি যেটা লিখছি সেটা ঠিকই ছিল। তো এই হচ্ছে পরবর্তী হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ হোয়াট থাকলে হোয়াট থাকবে, এরপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে ভিতরে থাকবে, তারপরে একটা বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে আমাদের টেন্সের ভয়েস দেখলাম। যত প্রকার টেন্সের ভয়েস আসতে পারে আমি সবগুলো তোমাদের দেখাইছি, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সেরটা দেখাইছি, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের দেখাইছি। এখন মনে রাখবা কিছু কিছু, যেমন আমরা সব জায়গায় বাই ব্যবহার করছি, বাট নন থাকলে টু হবে। হ্যাঁ, সেজ থাকলে উইথ হবে, মার্ভেল থাকলে মার্ভেল অ্যাড, এগুলো আসে। যেমন আমি বললাম যে হি এরকম যদি বাক্য হয় তাহলে কি হবে ইউ আর ননের পরে বাই না হয় কি হবে টু হবে, তারপরে মি। অর্থাৎ আমি এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে আমরা আগে যে স্ট্রাকচার পড়ছি ঠিক সেম স্ট্রাকচারে আমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ টেন্সে পড়লে সেই টেন্স অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। শুধু আমরা যে বাইটা লিখেছিলাম, বাইটার পরিবর্তে কোথাও কোথাও বাই না হয়ে টু হবে, কোথাও উইথ হবে, কোথাও অ্যাড হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন নন থাকলে কিন্তু আমরা ননের পরে বাই দিতে পারবো না, এক্ষেত্রে অবশ্যই বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করতে হবে, মার্ভেল অ্যাড ব্যবহার করতে হবে, সারপ্রাইজ অ্যাড, সেইজ উইথ, তুমি এইভাবে এগুলো থাকলে কিন্তু এগুলোই তোমাকে ব্যবহার করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আমাদের ভয়েসের যতটুকু আলোচনা, আমি যতটুকু বলেছি এর বাহির থেকে আসবে না, এতটুকু আমি আশাবাদী। যেমন 9টা টেন্সের স্ট্রাকচার বলছে, ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও তোমাদের বলে দিয়েছি, এবং পাশাপাশি একটা ব্যতিক্রম রয়েছে, যেটা হচ্ছে কোথাও কোথাও সব জায়গায় বাই না বসে কোথাও কোথাও ভিন্ন ধরনের প্রিপোজিশন বসতে পারে, সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এরই মধ্য দিয়ে আমাদের আসলে যেই ভয়েসের যে আলোচনা সেটা আসলে আমরা শেষ করছি। তো তোমাদের একটু প্র্যাকটিসে নিয়ে যাই। হ্যাঁ, তোমরা আসলে কেমন শিখেছো একটু প্র্যাকটিস তোমরা বলো, যে এটা এই যে প্রথম একটা আছে এটা তোমরা কাইন্ডলি অ্যান্সার করো, আর যারা দেখতেছো, যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে, তারা একটু এটার অ্যান্সার করো যে এটা আসলে কি অ্যান্সার হবে। দেখো আমি তোমাদের একটু বলছে শাট দ্য ডোর, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, তাই না? আর আমি বলেছি কোনো বাক্য ভার্ব দ্বারা শুরু হয় মানে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে লেট হবে, তারপরে অবজেক্ট, তারপর একটা বি, তারপরে হচ্ছে ভি3, এটা বলেছি। তাহলে দেখো লেট দ্বারা প্রথমে কি লেট থাকবে, এখানে লেট নাই, এখানেও লেট নাই, তার মানে এই দুটো আগেই ভুল।
এই দুটো আগেই ভুল। এখন বি আর সির মধ্যে আমরা দেখব, দুটো আগে কিন্তু আমরা ভুল করে দিয়েছি, যেহেতু দুটা ভুল আমাদের বাকি দুটো দেখার কোনো প্রশ্ন আসে না। আমরা বি আর সি দেখবো। লেট, তারপরে অবজেক্ট কি, দ্য ডোর, লেট দ্য ডোর, লেট দ্য ডোর, তো আমরা অবজেক্ট দিয়েছি, তারপরে একটা কি হবে, একটা বি হবে, দেখো এখানে বি নাই, তার মানে এটাও ভুল। আমরা প্রসেস অফ এলিমিনেশন বিষয়টা তোমরা যদি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে অনেক ভালো করতে পারবো, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবা। প্রথমে কাটার সিস্টেমটা যদি জানা থাকে বা পারো তাহলে একদম নির্ভুল অ্যান্সার করতে পারবা। লেট দ্য ডোর বি শার্ট অ্যাট ওয়ান্স, শার্টের ভিতরে কিন্তু শার্ট, হ্যাঁ শার্টের ভিতরে হচ্ছে শার্ট, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, এটা হচ্ছে তোমার হুযুক্ত, একটু আগে আমি পড়াইছি কিন্তু। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হুর পরিবর্তে অবশ্যই একটা কি বসে, বাই হুম বসে, হুর পরিবর্তে বাই হুম বসে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভিতরে, তারপরে কোশ্চেন বোধক। আমি স্ট্রাকচারটা লিখে দিলাম, তোমরা দেখে দেখে অ্যান্সার করো কে কে পারো। তাওহিদ হাসান তাওসিফ বলছে অপশন ডি। তো দেখো অপশন সিতে কিন্তু বাই হোম নাই, তার মানে এটা আগেই ভুল। এক্ষেত্রে বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে, তাই না? বাই হোমের পরে অক্সিলারি ভার্ব হবে, তো দেখো এখানে অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এটাও ভুল। আমরা একটু একটু করে আগাবো আর বাদ দেবো, একটু করে আগালে একটা করে বাদ চলে যাবে, দেখবা শেষ পর্যন্ত যেতে না যেতে তিনটা বাদ চলে গেছে। প্রথমে দেখলাম বাই হোম হবে, তার মানে এটা বাই হোম নাই, তার মানে এটা কাটা। বাই হোমের পরে কি অক্সিলারি ভার্ব, তো বি নাম্বারে তো এটা অক্সিলারি ভার্ব না, তার মানে এটা ভুল। তো এখানে অক্সিলারি ভার্ব কোথায়, এটাও অক্সিলারি ভার্ব না, এটাও যেহেতু অক্সিলারি ভার্ব না, তার মানে এটাও ভুল। আমরা জাস্ট এতটুকু তো গেছি, এতটুকু তো যেয়ে কিন্তু আমরা তিনটা বাদ দিয়ে দিচ্ছি। এই বাদ দেওয়ার সিস্টেমটা যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি বাকিটা তোমরা অ্যান্সার করতে পারবে, হ্যাঁ। তার মানে যেহেতু তিনটা আগেই বাদ দিয়ে দিয়েছি, তার মানে অবশ্যই যেটা বাদ থাকে সেটা অটোমেটিক অ্যান্সার। এই যে একটু আগে একজন বলছিল যে ইউর সাথে ওয়াজ হবে না, এই যে এই ক্ষেত্রে যদি হতো, যেমন এখানে ইউ রয়েছে, এখানে ওয়ার রয়েছে, এই ওয়ারটা কিন্তু ইউ অনুযায়ী হয়েছে, এই ওয়ারটা ইউ অনুযায়ী হয়েছে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়েছে। বাট যখন আমি বললাম বাই ইউ, তার মানে যে এটা বলছিলাম হু ইজ ওয়ান্টেড, তার মানে এই ইউ দ্বারা কিন্তু এখানে আর ইজ হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু এই ইউ দ্বারা হয় নাই, তো এই ক্ষেত্রে কিন্তু এই ইউ দ্বারা হয়েছে, বাট এটা কিন্তু এটার সাথে তোমার রিলেটেবল না। তো এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। কোশ্চেন মার্ক নেই, হ্যাঁ একটা বলছো, এটা হয়তো বা মিস্টেক করছে, টাইপিং মিস্টেক হয়েছে, বাট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারে, হ্যাঁ এখানে কোশ্চেন মার্কটা নেই, একটা খুব সুন্দর একটা ভুল ধরছো, এটা যে টাইপ করছে সে হয়তো বা মিস্টেক করে ফেলছে, বাট অ্যান্সার হচ্ছে এখানে ডি। বাই হোম ওয়ার ইউ টট ফ্রেন্ডস, শেষে কোশ্চেন বোধক চিহ্ন অবশ্যই হবে, এখানে কোশ্চেন বোধক চিহ্ন দিতে হয়তো বা ভুলে গেছে বা হয়তো বা খেয়াল করে নেই। পরবর্তী প্রশ্নটা দেখো তো, এখানে হচ্ছে হোম যুক্ত, হোম যুক্ত হলে প্রথমে কি হবে, হু, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভিথি, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক চিহ্ন। দেখো তো এবার কোনটা পারো কিনা। সুমাইয়া সারা বলছে এই যে ডাস, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট। তো প্রথমে আমাদের কি হবে, হু, চারটা জায়গাতে হু আছে, তার মানে আমরা কোনোটাই কাটতে পারলাম না। তারপরে কি অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয়, হয় অ্যাম হয়, না ইজ হয়, না আর হয়, তাই না? এখানে হুর পরে আমরা কি দেবো, ইজ দেব, হু এর পরে কি হবে, ইজ হবে। এই হ্যাড তো অক্সিলারি ভার্ব প্রেজেন্টে হয় না, এটা ভুল। ওয়াজ কি, ওয়াজ পাস্ট, ওয়াজও তো হবে না কারণ এটা প্রেজেন্টে আছে, এখানে পাস্টের অক্সিলারি ভার্ব আমরা নিতে পারবো না, এই দুটাই কি ভুল। আর এখানে অক্সিলারি ভার্ব না, এটা তো মেন ভার্ব, এটা তো মেন ভার্ব। দেখো আমরা অক্সিলারি ভার্বটা পাইলাম কোথায়, শুধু এই যে হু, তারপর অক্সিলারি ভার্ব, জাস্ট এতটুকু এসেই কিন্তু আমরা বাকি সবগুলো তিনটা কেটে দিয়েছি।
অটোমেটিক 3টা কেটে গেছে। তো এই কাটার সিস্টেমটা যদি তোমরা শিখতে পারো তাহলে অনেক নির্ভুল অ্যান্সার করতে পারবা। আর যদি মনে করো প্রথমেই সঠিক অ্যান্সার খুঁজতে যাও, প্রথমে যদি সঠিক অ্যান্সার খুঁজতে যাও বারবার তোমাকে 4টা অপশন বারবার পড়তে হবে, কোনটা সঠিক কোনটা সঠিক কোনটা সঠিক, তাই না? যখন ডিরেক্ট মনে করো একটা প্রশ্ন আসছে, তুমি ডিরেক্ট সঠিক অ্যান্সার খুঁজতে গেছো, সেক্ষেত্রে তোমার কি হবে, 4টা অপশনে বারবার পড়ছো কোনটা হবে কোনটা হবে। বাট যখন মনে করো প্রথমে কি হবে, হোম থাকলে প্রথমে হু হবে, দেখছো কোথাও হু নেই, তার মানে সেটা বাদ দিয়ে দাও, সেটা আর আমি দেখবই না, এটা ভুল, ঠিক আছে, এটা ভুল, এটা আমি আর দেখবো না। তারপরে কি হবে, বাই হোমে হুর পরে একটা অক্সিলারি ভার্ব, দেখা যাচ্ছে এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানেও নাই, বা এখানে আছে বাট এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হবে, বাট এগুলো পাস্টে আছে, এজন্য এই দুটাও ভুল, এটাও ভুল হয়ে গেল, এই দুটাও ভুল হয়ে গেল, 3টায় যদি ভুল হয় তাহলে অটোমেটিক যেটা থাকে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যায়। তো এই সিস্টেমটা যদি ফলো করতে পারো তাহলে অনেক ভালোভাবে সঠিক একদম নির্ভুল অ্যান্সার করতে পারো পরীক্ষার হলে। তো এটা তোমরা ফলো করার ট্রাই করবো, আমি কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে অ্যান্সার করি এবং আমার অ্যান্সার করার টেকনিকটাও এটাই। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি এখনও খেয়াল করো তাহলে বুঝতে পারবে আসলে কীভাবে অ্যান্সার করতে হয়। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। সেইজ, আমি বলেছিলাম সেইজ এমন একটা ভার্ব, এর পরে কি হয়, বাই না হয় কিন্তু উইথ হয়। হ্যাঁ, এটা বলে দিলাম। সুমাইয়া সারা বলছে এ। প্রথম কথা হচ্ছে এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, মি আছে তার মানে আই হবে, তাই না? আর এটা কি পাস্ট টেন্সে আছে, সেইজড পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আমাদের ব্যবহার করতে হবে হয় ওয়াজ না ওয়ার, যেহেতু আই আছে সেজন্য আমরা ওয়াজ ব্যবহার করব অক্সিলারি ভার্ব। সাবজেক্ট তো আই, তারপরে কি ওয়াজ, এবং তারপরে একটা V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। আই ওয়াজ, এখানে বিং আসবে না, এখানে কোথাও বিং নাই, সেক্ষেত্রে এটা আগেই ভুল, ঠিক আছে? আই ওয়াজ, তারপরে V3, এটাও V3 এটাও V3, তো এতটুকু তো সব জায়গাতে এই দুইটাতে সঠিক। তারপরে কি হবে, সরি এখানে যেহেতু সেইজ আছে বাই হবে না, এখানে কি হবে, উইথ হবে, এখানে হবে উইথ, বাট এখানে কি রয়েছে, বাই রয়েছে, যেহেতু বাই রয়েছে সেজন্য এটা ভুল, এখানে উইথ রয়েছে, তারপরে এটা ঠিক আছে, এই নাম্বার সঠিক। এই নাম্বার যেহেতু সঠিক আছে এজন্য ডি নাম্বারটাও কি হচ্ছে না, এখানে সঠিক অ্যান্সার যেহেতু একটা আছে এজন্য আমরা ডি নাম্বারটা আর অ্যান্সার করতে পারবো না, কারণ বলছে নান মানে কোনোটাই সঠিক না, বাট সঠিক কিন্তু আমাদের অপশন এ রয়েছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্নটা বলছে হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার করো। দেখো এখানে বলছে হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ মেক ইট প্যাসিভ, অর্থাৎ এটা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস থেকে তোমাকে প্যাসিভ করতে হবে, তাই না? যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আর এটা কোন সেন্টেন্স, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, কারণ এটা হচ্ছে যারা যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট, তারপরে থাকবে অবজেক্ট, তারপরে একটা বি থাকবে, তারপরে V3। দেখো লেট নাই, যেখানে লেট নাই, তার মানে এটা আগেই ভুল, তার মানে লেট নাই মানে ভুল, এখানে লেট আছে এখানে লেট আছে এখানে লেট আছে, লেটের পরে কি হবে, অবজেক্ট। এখানে অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে হচ্ছে ইউর হেলথ হচ্ছে তোমার অবজেক্ট, ইউর হেলথ তো যেহেতু অবজেক্ট তার মানে লেটের পরে ইউর হেলথ হবে, এখানে ইউর হেলথ নাই তার মানে এটা কি ভুল, এখানে দা হেলথ রয়েছে, দা হেলথ তো হবে না, এখানে কি হবে, লেট ইউর হেলথ, তার মানে জাস্ট অবজেক্টটা যেতে যেতে কিন্তু আমরা একটা দুইটা তিনটা কেটে দিলাম, আর অটোমেটিক তিনটা কাটা মানে একটা অটোমেটিক অ্যান্সার হয়ে যায়। তারপরে আমরা মিলাই অবজেক্ট, তারপরে একটা বি, এই যে বি, তারপরে কি V3, টেকের V3 টেকেন, আর কেয়ার অফ এক্সটেনশন হিসেবে এখানে থেকে গেল, তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তো এইভাবে তোমরা কাটার সিস্টেম করবা, রুলস যদি তোমার জানা থাকে, রুলস অনুযায়ী যদি তোমরা কাটতে পারো, এলিমিনেশন বা অর্থাৎ বাদ দিতে পারো, তাহলে দেখবে একদম পিওর অ্যান্সারটা পাবা, এখানে আর কোনো খুঁত থাকবে না। যেমন আমরা এতটুকু যেতে যেতে কিন্তু তিনটা কেটে দিয়েছি, তার মানে তো অটোমেটিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তারপরেও রুলস অনুযায়ী আমরা মিলিয়ে দেখলাম যে অপশন বিটা আসলেই সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, মেক ইট প্যাসিভ, অর্থাৎ এটা হচ্ছে কোন টেন্সে আছে, বিহেভিয়ার সারপ্রাইজ, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে, ওয়াজ। যেহেতু মি আছে, মি থাকলে আই হবে, তার মানে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হবে হচ্ছে ওয়াজ। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হবে কি, ওয়াজ। ওবায়দ হোসেন, আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? তোমার এইচএসসি এক্সাম কেমন হচ্ছে একটু জানাতে পারো কমেন্টে। দোয়া করি তুমি এইচএসসিতে পাস করো, ভালো রেজাল্ট করো, পরবর্তীতে অ্যাডমিশন দাও, অ্যাডমিশন দিয়ে আবার চান্স পাও। এখানে অ্যান্সার করছে হচ্ছে অপশন এ, সুমাইয়া সারা বলছে অপশন এ, তাহিদ হাসান তাওসিফ বলছে অপশন এ, ওবায়দ হোসেন বলছে বি। তো দেখো কোনটা অ্যান্সার হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাকে আমরা কিন্তু অলরেডি এগুলো রুলস তোমাদের পড়িয়ে দিয়েছি। এখন শুধু কি আমরা কোশ্চেন সলিউশন করছি। যেহেতু অবজেক্টকে সাবজেক্ট করবো, মির সাবজেক্ট করতে হলে কি হবে, আই হবে। চারটা জায়গাতে কিন্তু আই পেয়েছি, এবং তারপরে অক্সিলারি ভার্বটা কি হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা এক্ষেত্রে ওয়াজ ব্যবহার করবো, ওয়াজ অথবা ওয়ার, বাট আয়ের পরে ওয়াজ ব্যবহার হয়, এবং তারপরে একটা V3। ঠিক আছে, সারপ্রাইজটার V3 কিন্তু ওইটাই হয়, সারপ্রাইজড। বাট এখানে সবগুলো সেম আছে, শুধুমাত্র আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে, যে কোথায় সারপ্রাইজটার পরে কি অ্যাট হবে, নাকি বাই হবে, নাকি ফর হবে, নাকি টু হবে, তাই না? বাট আমি তোমাদের সব জায়গায় বাই পড়িয়ে, এবং সর্বশেষ কিন্তু একটা ব্যতিক্রমী রুলস পড়াচ্ছি, যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার না হয়ে কখনো অ্যাট ব্যবহার হয়, কখনো উইথ, কখনো টু, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম। সেখানে কিন্তু লেখা ছিল সারপ্রাইজটার পরে অ্যাট হবে, তাই না? এখানে কিন্তু আমরা সব জায়গায় বাই ব্যবহার করে, যদি বাই দাও সেটা কিন্তু একটা ভুল হবে। কেন? কারণ সারপ্রাইজের পরে বাই না হয়ে অবশ্যই এখানে কিন্তু অ্যাড হবে। সেক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। ঢাকা বোর্ডে, তুমি তো যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছ, ঢাকা বোর্ডে আবার পাস করে টপ করবা কিভাবে? পরবর্তী প্রশ্নটা দেখো, লেট দ্য বুক বি রিড বাই ইউ, লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটা আসছে হচ্ছে তোমার প্যাসিভে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে রয়েছে, এটার অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এটার প্যাসিভ থেকে অ্যাক্টিভ তোমার করতে হবে। তো তোমরা একটু প্যাসিভ থেকে অ্যাক্টিভটা করো দেখি, প্যাসিভ থেকে অ্যাক্টিভটা একটু করো। সুমাইয়া সারা বলছে এ, তাওয়াজ হাসান তাওসিফ বলছে এ। সুমাইয়া সারা, তাওয়াজ হাসান তাওসিফ দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে করার এবং রেসপন্স করার জন্য। দেখো, এটা হচ্ছে অ্যাক্টিভ, রিড দ্য বুক, এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং তোমাকে আদেশ করছে বইটি পড়ো, এরকম। তো আদেশ, নিষেধ, উপদেশ এগুলো বোঝালে অবশ্যই সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেহেতু রিড দ্য বুক এটাকে আমরা প্যাসিভ করি, ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে আমরা প্যাসিভ করলে প্রথমে কী হবে, লেট হবে, তারপরে অবজেক্ট হিসেবে দ্য বুক, তারপর একটা বি, আর রেডের ভিতরে কিন্তু রিডি হয়, তাই না? রেডের ভিতরে কিন্তু রিডি হয়, আর বায়ো এক্সটেনশন হিসেবে এটা দিয়ে দিয়েছে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে রিড দ্য বুক এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, এটার প্যাসিভ হচ্ছে কোনটা, এইটা। এটার অ্যাক্টিভের থেকে প্যাসিভ কোনটা, অ্যাক্টিভের প্যাসিভ হচ্ছে লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটার হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে রিড দ্য বুক। পরবর্তীতে দেখো, পরবর্তী আমাদের আরেকটা ভয়েস আসছে, সেটা হচ্ছে হু বেক দ্য কেক। এক্ষেত্রে হু যুক্ত, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা তিনটা পড়াইছিলাম, হু, হুম, হোয়াট, সেক্ষেত্রে হু যুক্ত রয়েছে। হু যুক্ত থাকলে প্রথমে হু এর পরিবর্তে আমাদের একটা বাই হুম দিতে হবে, বাই হুম, তারপর একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর একটা V3, তারপরে তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তো এই রুলস অনুযায়ী তোমরা একটা অ্যান্সার করে ফেলো। কেউ সি, কেউ ডি। তো দেখো, প্রথম কথা হচ্ছে এটাই বাই হোম নেই, বাই হু রয়েছে, তার মানে এটা কি ভুল। এখানেও বাই হোম নেই, তার মানে এটা ভুল। সেক্ষেত্রে শুধু বাই হোম দেখে কিন্তু আমরা দুইটা জিনিস কেটে দিলাম, অপশন এ এবং অপশন সি, এটা আগেই ভুল। এখন এখানে বাই হোম রয়েছে, এখানেও বাই হোম রয়েছে, বাই হোমের পরে কি হবে, অক্সিলারি ভার্ব হবে। অক্সিলারি ভার্ব এটা কি বেকড, বেক তার মানে কি, বেকের V2 হচ্ছে বেক, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে। আর পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি হয়, ওয়াজ অথবা ওয়ার, তাই না? ওয়াজ অথবা ওয়ার ব্যবহার হয়। এখানে হ্যাজ, এটা প্রেজেন্টের পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, এই জন্য এটাও হচ্ছে না।
তার মানে তিনটা কিন্তু অলরেডি আমরা ভুল বের করে ফেলছি, তার মানে সঠিক অ্যান্সার অবশ্যই এটা। তারপরে আমরা মিলিয়ে নিই, এটা হচ্ছে ওয়াজ অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য কেক, এবং তারপরে ভিতরে হচ্ছে বেকড, তারপরে ভিতরে এটা হচ্ছে কি বেকড। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী অপশনটা হচ্ছে কি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমরা ভয়েসের রুলস অনেক এবং এক্সাম্পল আলোচনা করছিলাম শুরুর দিকে, এবং তারপর পাশাপাশি কিন্তু শেষে আমরা বেশ কয়েকটা 7-8টা মতো কোয়েশ্চেন দেখলাম যে আসলে কীভাবে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এটা আমি কিন্তু দেখিয়ে দিলাম, এবং কীভাবে সলভ করতে হবে, সলভ করার টেকনিকটা কিন্তু আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই 7টা সমাধান করার উদ্দেশ্য আমার এটাই ছিল যে এই 7টা সমাধান করা তোমরা কীভাবে আসলে সলভ করতে হয় কোয়েশ্চেনগুলো, এটা তোমরা যদি একটু ধরতে পারো, এভাবে যদি সলভ করতে পারো, তাহলে একদম নির্ভুল অ্যান্সার তোমরা করতে পারবা। যেমন পরীক্ষার হলে সবাই কিন্তু খুব তাড়াহুড়ো করতেছে, সঠিক জেনেও কিন্তু ভুল অ্যান্সার করে আসে। তো এজন্য বলবো এলিমিনেশন ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবা, এইভাবে তোমরা কোয়েশ্চেন সলিউশন করবা, তাহলে দেখবা 3টা ভুল বের করতে পারলেই তার মানে 3টা অপশন বাদ। জাস্ট ভুল বের করো। যেমন এটাকে আমরা বললাম যে বাই হোম হবে, এখানে বাই হোম নাই মানে এটা ভুল, এখানে বাই হোম নাই মানে এটা ভুল, অলরেডি 2টা ভুল বের করছি। তারপরে অক্সিলারি ভার্বের টেন্স অনুযায়ী, তো এখানে V2 মানে পাস্ট ইনডিফিনিটে, আর পাস্টে তোর হ্যাভ হ্যাজ বসে না, এগুলো প্রেজেন্ট পারফেক্টে বসে, তার মানে ভুল বের করলাম। এই ভুলটা যখন বের করবা, 3টা ভুল বের করছো মানে 3টা অপশন আগেই ভুল, 3টা ভুল বের করা মানে 3টা অপশন কাটা, আর বাকি যেটা থাকবে সেটা এমনিতে অ্যান্সার হয়ে যাবে। কেন অ্যান্সার তুমি যদি এটা নাও জানো তবুও কিন্তু অপশন ডি, কারণ তুমি 3টায় ভুল বের করছো। তো জন্য বলবো এলিমিনেশন বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। যদি মাথায় রাখো সেক্ষেত্রে দেখবা যে 3টা আগে যদি ভুল বের করতে পারো, পরবর্তীটা কিন্তু অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তন্ময় ভাই, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি সাথেই থাকবেন। তো পরবর্তীতে চলো আমরা ন্যারেশনের বেসিক কনসেপ্টটা তোমাদের একটু বলে দিই। আমরা কিন্তু ভয়েস সব আলোচনা করছি, রুলস ওয়াইজ এক্সাম্পল, এবং তোমাদের বিগত যে প্রশ্ন, অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষা ক্লাস্টার বা বিগত সালে যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে আমরা সিলেক্ট করছিলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভয়েস আমরা শেষ করে দিয়েছি। আশা করি এতটুকু যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এর বাহির থেকে আসবে না। তারপরে তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভয়েস নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা। পরবর্তীতে আমাদের আরও একটা টপিক আমি শেষ করবো বলছিলাম, সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন আমি একটু দ্রুত শুরু করি যেহেতু অনেক সময় চলে গেছে। দেখো ন্যারেশনটা আমরা আজকের ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ন্যারেশন কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, অন্যদিকে আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, একটা ডিরেক্ট ন্যারেশন এবং অপরটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো মূলত ন্যারেশন শিখতে হলে আমাদের কয়েকটা জিনিস, তোমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কয়েকটি নিয়ম জানতে হবে। যেমন পার্সন পরিবর্তন সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, কিভাবে আসলে পার্সন পরিবর্তন হয়। ঠিক আছে, পার্সন পরিবর্তনটা তোমাকে অবশ্যই জানতে হবে। টেন্স পরিবর্তন, তোমাকে জানতে হবে। সেন্টেন্স সম্পর্কে, সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্স তোমাকে চিনতে হবে। তো এগুলো যদি তুমি মোটামুটি জানো তাহলে একটা ন্যারেশন খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা, বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট তুমি করতে পারবা। ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। তো এগুলো আসলে কীভাবে জানবা সেটা তোমাদের আমি ক্লাসের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। পার্সন পরিবর্তনটা প্রথমে আমি দেখবো যে কীভাবে আসলে পার্সনের পরিবর্তন হয়। ঠিক আছে, কীভাবে পার্সনের পরিবর্তন হয়, কীভাবে টেন্সের পরিবর্তন হয়, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে একটা ন্যারেশনের কোনটাকে কি বলে সেটা একটু দেখো। আমি বললাম যে হি সেড টু মি আই অ্যাম ইল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ন্যারেশনের গঠন। তো এই যে ভার্ব আছে এটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলছে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, আর এই যে ইনভার্টেড কমার মধ্যে একটা বক্তব্য রয়েছে এটাকে বলছে রিপোর্টেড স্পিচ, এটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আর এই যে এটাকে বলছে হচ্ছে ইনভার্টেড কমা, এটাকে হচ্ছে ইনভার্টেড কমা বলি আমরা। তো এই 3টা জিনিস যদি তোমরা জানো তাহলে মোটামুটি আর কি হয়ে যাবে। এই সেইড, অর্থাৎ এই যে হি সেইড, এই সেইড বা সে থাকুক বা উইল সে যেটাই থাকুক, এটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটা থাকবে, যে কথাটা, যে সেন্টেন্সটা থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এটাকে বলছে হচ্ছে ইনভার্টেড কমা। তো আমরা পার্সন পরিবর্তনটা একটু দেখবো। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই যে এখানে, অর্থাৎ এটার মধ্যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে
রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের কী করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর যদি থার্ড পারসন থাকলে নো সেন্স, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, থার্ড পারসন থাকলে কি কোনো পরিবর্তন নেই, কিন্তু থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হবে যে কিভাবে, অর্থাৎ এই যে এবার দেখো এখানে কি আই রয়েছে না, এটা কি ফার্স্ট পারসন, তাহলে আয়ের পরিবর্তে আমরা ইনডিরেক্টে কি লিখবো বলো তো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি হি রয়েছে, তাহলে আয়ের পরিবর্তে আমরা এখানে ইনডিরেক্ট কিন্তু হি লিখতাম। এখানে যদি ইউ থাকতো, মনে করো ইউ আর ইল, তাহলে আমরা এই অবজেক্ট অনুযায়ী এখানে আই দিতাম, আর থার্ড পারসন থাকলে ওইটাই দিতাম। অর্থাৎ পারসন পরিবর্তন কিভাবে করবা, এখানে যদি ফার্স্ট পারসন থাকে এটা সাবজেক্টটা বসাই দেবা, এখানে যদি সেকেন্ড পারসন থাকে এটার অবজেক্ট অনুযায়ী বসাবা, থার্ড পারসন থাকলে ওটাই বসাই দেবা। এটা হচ্ছে আমাদের পারসন পরিবর্তন। ঠিক আছে, পারসন পরিবর্তন। এবং পরবর্তীতে আসছে হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট করে দেবা। যেমন আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে সেটাকে করবো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে কি করবা, পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন। যেমন একটু আগে লিখেছিলাম কি আই অ্যাম ইল, মনে করো ইনভার্টেড কমার মধ্যে লিখেছিলাম আই অ্যাম ইল, এটা ডিরেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এটা যখন ইনডিরেক্টে লিখতাম তখন আমরা লিখতাম হচ্ছে হি, কারণ আয়ের পরিবর্তে এখানে হি দিতাম পারসন পরিবর্তন করে। আর অ্যাম এটা প্রেজেন্টে আছে, এটাকে আমরা পাস্ট করতাম, সরি হি ওয়াজ ইল। অর্থাৎ আমি এটাই তোমাদের বোঝাইতেছিলাম টেন্সের পরিবর্তন। ডিরেক্টে এটা হচ্ছে ডিরেক্টে থাকবে, আর ইনডিরেক্টে এটা করতে হবে। প্রেজেন্ট থাকলে সেটার পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যেই প্রেজেন্ট থাকবে ঠিক তারই কি পাস্ট করে দিলেই কিন্তু আমাদের টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। ঠিক আছে, টেন্সের কি পরিবর্তনটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এখন আমরা তোমাদের কোয়েশ্চেন সলিউশন করতে করতে তোমাদের ন্যারেশনের বিষয়টা আমি এখানে আলোচনা করে দেবো, কোয়েশ্চেন সলিউশন করতে করতে। চলো, অর্থাৎ ন্যারেশন কিন্তু আমাদের সেন্টেন্সের যে ন্যারেশনগুলো রয়েছে সেগুলোই পরীক্ষার্থী বেশি আসে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আসে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আসে, এইগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেন্টেন্সটা চিনতে হবে যে আসলে এটা কোন সেন্টেন্স। যেমন এটা বলছে সি সেড কুড আই ইউজ ইউর ফোন, সি সেড কুড আই ইউজ ইউর ফোন। ঠিক আছে, কুড আই ইউজ ইউর ফোন, তো এটা কি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখবা সেডের পরিবর্তে আস্কড হয়। আমি কিন্তু এটা তোমাদের কোয়েশ্চেন সলিউশন করতে করতে তোমাদের বলে দেব, সেডের পরিবর্তে কি দিবা, ইন্টারোগেটিভে সেডের পরিবর্তে আস্কড হবে। ঠিক আছে, ইনভার্টেড যে কমাটা রয়েছে না সেটা তুলে দিয়ে ইফ দেবা যদি অক্সিলারি ভার্ব থাকে, আর ডাবলএস কোয়েশ্চেন থাকলে ডাবলএস কোয়েশ্চেনটাই বসবে। বাট এখানে কি রয়েছে, কুড, এটা অক্সিলারি ভার্ব রয়েছে, সেজন্য আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করব। তাহলে দিলাম শি সেইড হবে না, টোল্ড হবে না, রিকোয়েস্ট, এটা রিকোয়েস্টও বোঝাচ্ছে না। এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, দেখো শুধু আমাদের আস্কড হবে এতটুকুর জন্য কিন্তু এটাও ভুল, কারণ এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাকে শির পরে অবশ্যই আস্কড দিতে হবে। আস্কড দিলাম, কুডের জন্য আমরা ইফ ব্যবহার করলাম, তারপরে সাবজেক্ট কি, এখানে আই রয়েছে না, ফার্স্ট পারসন, যেহেতু আমি বলেছি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে আমাদের অবশ্যই এটা সাবজেক্টটা কি সি, এজন্য আমরা সি দিয়েছি। কি দিয়েছি, সি দিয়েছি। তার মানে আই ইউজ ইউর ফোন, শি ওয়ান্টেড টু হবে, এখানে একটু মিস্টেক, শি আস্কড, এটা অবশ্যই কি আমাদের এটা কোন টেন্সে আছে বলো তো, কুড আই ইউজ ইউর ফোন, এটা কোন টেন্সে রয়েছে একটু বলো। এটা তোমাদের কাছে কোয়েশ্চেন রইল, কুড আই ইউজ ইউর ফোন, অর্থাৎ এটাকে যদি অ্যাফার্মেটিভ করো তাহলে কি হয়, আই কুড ইউজ, এটা কি পাস্টে না,
আহ, আর যারা জানো তারা কমেন্ট করতে পারো একটু। একজন লিখেছে ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভ আছে, আমি বলেছি মানে টেন্সের ক্ষেত্রে বলেছি, টেন্স তো আর ইন্টারোগেটিভ হয় না, ঠিক আছে, টেন্স তো আসলে ইন্টারোগেটিভ হয় না, এটা তোমার কোন টেন্স হয়, মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এরকম হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের পাস্ট হিসেবে কুড ব্যবহার করি, তাই না, ক্যানের পাস্ট হিসেবে কুড ব্যবহার করি। এক্ষেত্রে অবশ্যই পাস্ট আছে, এক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট করাটা বেটার ছিল, বাট যেহেতু প্রশ্নটা এইভাবে আসছে পরীক্ষায়, আমি এই জন্য এটা রাখছি, যেহেতু প্রশ্নটা এইভাবে আসছে সেক্ষেত্রে তোমাকে অ্যান্সার আসলে কীভাবে করতে হবে, তোমাকে মনে রাখবার প্রশ্ন যদি ভুলও থাকে তাও তোমাকে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে রিকোয়েস্টেড তো হবেই না, সেইডও হবে না, টোল্ডও হবে না, এগুলো তো হচ্ছে না, তাই না, কারণ কি যেহেতু এটা ইন্টারোগেটিভ এখানে আমাদের আস্ক দিতে হবে, বাট এখানে আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, একটু আগেই বলে আসছি পাস্ট পারফেক্ট করতে হয়, বাট পাস্ট পারফেক্ট কিন্তু এখানে নাই, তবু এটার অ্যান্সার সি। কেন? কারণ অন্যগুলোর থেকে কিন্তু এটা তুলনামূলক সঠিক অ্যান্সার, অন্যগুলোর থেকে সঠিক অ্যান্সার, কারণ অন্যগুলো একেবারে ভুল রয়েছে। তো এই জন্য আমি এটা রাখছি যে কখনো কখনো পরীক্ষা, কখনো না, যেহেতু আমরা বই লেখা লাগে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বেশি অনেকগুলো প্রশ্ন খেয়াল করে দেখছি অপশনে ভুল থাকে, মানে চারটার কোনোটা মানে সঠিক থাকে না, একদম পিওরভাবে যে সঠিক খুঁজে পায় না, অনেকগুলো কোশ্চেন পাওয়া যায় এরকম যে চারটার আসলে কোনোটাই সঠিক না, তারপরে আমাদের অ্যান্সার বের করতে তখন কীভাবে যে আসলে তুলনামূলক ভুল কম কোনটা, মানে যেটা আসলে কোনো মতে চালানো যাবে সেরকম অ্যান্সারটাই কিন্তু আমরা বের করে ফেলি, কারণ অ্যান্সার তো দেওয়া লাগবে, চারটার মধ্যে একটা তো অ্যান্সার হবেই, তারা এরকম ভুল করে ফেললেও ভুলের মধ্যে যেটা তুলনামূলক কম থাকে সেটা আমরা আসলে সঠিক হিসেবে গণ্য করতে এক্ষেত্রে। আর যদি নাম্বার দিয়ে দেয় সেটা তো দিয়ে দিল, সেটা ভিন্ন ব্যাপার, বাট যদি তারা ওইটা অ্যান্সার সেট করে ওইটা অ্যান্সার হয়ে যাবে, এক্ষেত্রে তারা কিভাবে নেবে সেটা তাদের ব্যাপার। উইল ইউ মেক কফি, হ্যাঁ এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে, এটা দেই নাই, এটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে, সে ওরা দেই নাই, তো এখানে আমি দিয়ে দিলাম। এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে এটার অ্যান্সারও কীভাবে হবে বলো তো, এক্ষেত্রেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তার মানে প্রথম কথা হচ্ছে সেইডের পরিবর্তে কি আস্কড হবে, এখানে অর্ডার হবে না, সেইড হবে না, সেইড হবে না, তার মানে তিনটা তো ভুল। তারপরেও আমি দেখি, তারপরে আস্কড মি, আর অক্সিলারি ভার্বের জন্য আমাদের কি দিতে হবে, ইফ দিতে হবে, তারপরে ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী হবে, অবজেক্টে মি আসছে মানে আই দিলাম, আর এই যে উইলের পাস্ট হিসেবে এখানে উড বসেছে, তারপরে মেক, তারপরে কফি, এটা কিন্তু একদম সঠিক অ্যান্সার অপশন বি, এটা কিন্তু একদম সঠিক অ্যান্সার কি অপশন বি রয়েছে। পরবর্তী দেখো, পরবর্তী একটা যে হি সেড দ্য ট্রেন রিচড 9, হি সেড দ্য ট্রেন রিচড 9, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইডের পরিবর্তে সেইড বা টোল্ড যে কোনো একটা ব্যবহার করা যায়, ইনভার্টেড কমা তুলে তোমাকে দ্যাট দিতে হবে, আর টেন্সের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন তো বললাম যে কীভাবে করতে হবে টেন্সের পরিবর্তন। তো এক্ষেত্রে হি সেইড তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে কী হবে, দ্যাট হবে, তো সব জায়গাতেই তো দ্যাট রয়েছে, তাহলে আমরা কোনোটাই ভুল পেলাম না। তারপরে দেখো দ্য ট্রেন, যেহেতু থার্ড পারসন দ্য ট্রেনই থাকলো এতটুকু, তারপরে আমাদের টেন্সের পরিবর্তন রিস্ট আছে, এখন বলো রিস্ট মানে কি, এটা ভি টু মানে কি পাস্ট ইনডিফিনিট, আর আমরা বলেছিলাম পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের ইনডিরেক্ট কি হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট, সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা সঠিক অ্যান্সার অপশন বি। পরবর্তী দেখো আই সেইড ডু ইট, এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, একটু আগেই আমি বলেছিলাম ইম্প্যারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে তোমার টু বসে, হ্যাঁ এইগুলো মনে রাখবা, ইনভার্টেড কমা তুলে কি টু বসে, আর যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড, উপদেশ বোঝালে আমাদের অ্যাডভাইসড, ঠিক আছে, তারপরে অনুরোধ বোঝালে আমরা দিব হচ্ছে রিকোয়েস্টেড। তো ডু ইট মানে এটা করো, এটা অবশ্যই আমাদেরকে আদেশ করা বোঝাচ্ছে, যেহেতু এটা আদেশ করা বোঝাচ্ছে আমরা কি দেব, অর্ডার্ড ব্যবহার করব, কি ব্যবহার করব, অর্ডার্ড, তো আই অর্ডার দিলাম, তারপর ইনভার্টেড কমা তুলে যে আমাদের অবশ্যই একটা টু দিতে হবে, এখানে টু দিলাম, ঠিক আছে, এখানে টু, এখানে দ্যাট আছে, এখানে দ্যাট আছে, মানে এই দুটো আগে ভুল, আর এখানে তো সেড টু ডু ইট, বাট এটাও সঠিক এটাও সঠিক, আমরা দুইটা দিতে পারি, বাট যেহেতু এটা আদেশ বোঝাচ্ছে আমাদের সেড না দিয়ে অবশ্যই কি অর্ডার দিতে হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু তোমাদের একটা আদেশ করা বোঝাচ্ছে যে তুমি এটা করো, আদেশ করা বোঝাচ্ছে, এজন্য আমরা অবশ্যই সেডের পরিবর্তে কি ব্যবহার করবো, অর্ডার, সুতরাং সঠিক অ্যান্সার এখানে অপশন ডি।
পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা বলতেছে হচ্ছে সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এটার অ্যান্সার করো তোমরা। সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, এটাও কিন্তু তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা তুললে তোমার কি হবে, দ্যাট হবে, ঠিক আছে। আর সেইড আছে সমস্যা নেই, এতদূর কিন্তু সবগুলোতেই সঠিক, সেইড দ্যাট। তার মানে এখানে আই আছে মানে কি ফার্স্ট পারসন, এই জন্য আমার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি সুমি, সুমি মানে কি সি, সি এই পর্যন্ত সব সঠিক। তারপর আছে কি আই ওয়াজ সাফারিং, আই ওয়াজ সাফারিং, তার মানে এটা কোন টেন্স হবে বলো। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না। এই যে ওয়াজ সাফারিং মানে কি, এটা পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস এজন্য আমার কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাড তারপরে একটা বিন তারপরে ভার্বের সাথে আইনজি যুক্ত, এরকম একটা ভার্ব থাকা লাগবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে, ঠিক আছে। তাহলে দেখো এটাও পাস্ট পারফেক্ট না, এটাও পাস্ট পারফেক্ট না, এটাও পাস্ট পারফেক্ট না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে এইটা, হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, অর্থাৎ পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে হি সেড অ্যালাস আই এম আনডান, এটা হচ্ছে বলছে হাই হাই আমি শেষ, তোমার দুঃখ প্রকাশ করছে, এটাকে আমরা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, ইনভার্টেড কমা তুলে এখানেও দ্যাট হবে, এখানে সেডের পরিবর্তে হবে এক্সক্লেম উইথ, এক্সক্লেম উইথ দুঃখ বোঝালে সরো, আনন্দ বোঝালে জয়, ঠিক আছে। তার মানে এটা কি দুঃখ বোঝাচ্ছে, অ্যালাস মানে দুঃখ বোঝাই, অ্যালাস মানে দুঃখ বোঝাই, তার মানে যেহেতু দুঃখ বোঝায় তাহলে আমাদের কি হবে, এক্সক্লেম উইথ সরো দ্যাট, এখানে ক্রাইড হবে না, ওয়াজ হবে না, এক্সপ্রেসড হবে না। এই তিনটা তো এমনিতেই বলি, এটা সবাই জানো কি হবে, হি এক্সক্লেমড উইথ সরো তারপরে দ্যাট, তারপরে বাকি যা আছে টেন্সের পরিবর্তন করে দিলে হয়ে যাবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তীটা দেখো, পরবর্তী প্রশ্নটার অ্যান্সার করো তোমরা। এটা হচ্ছে আমাদের আজকে সর্বশেষ কোয়েশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ কোয়েশ্চেন। হি সেড টু মি হোয়ার হ্যাভ ইউ বিন দিস ডেজ, এটা কিন্তু তোমার কোয়েশ্চেন বোধক, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই কী হবে, আস্কড হবে, তাই না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে, অবশ্যই আস্কড হবে। তো এখানে আস্কড নাই, কোয়েশ্চেন ওয়ান্টেড, তো এই যে এখানে আস্কড রয়েছে, asked me where I had been those days, যেহেতু এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এজন্য এটা কি পাস্ট পারফেক্ট করে দিলাম, আর আস্কডের জন্য অপশনে এমনিতেই অ্যান্সার সঠিক হয়ে গেছে। স্যার এত ইজি তা কি দিবে, আমরা যে কোশ্চেনগুলো রেখেছি ইতিমধ্যেই বলেছি যে যেই কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই ক্লাস্টার বলো বা পূর্বে যখন কৃষি এক্সাম হতো সেখান থেকে সেট করা। আর গ্রামাটিক্যাল কোশ্চেন কখনো কঠিন হয় না, কিছু ভোকাবুলারি কোশ্চেন হয়তো বা কঠিন হয়ে যায়, বা দেখা যাচ্ছে তোমরা পারো না, বা দেখা যাচ্ছে লিটারেচার কিছু চলে আসে টেক্সট বুক সেগুলো পারো না, বাট ভোকাবুলারি কোশ্চেন কখনো কঠিন হয় না। প্রত্যেকটা ভোকাবুলারি প্রশ্ন, এই গ্রামার কোশ্চেনই সহজ। তুমি যতগুলো এই টপিকের থেকে যদি তুমি 100টা কোশ্চেন নিয়ে আসো 100টাই সহজ, শুধু কুলু ধরতে পারো না। তোমাদের সমস্যা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে একটা কুলু দেওয়া থাকে, যে কুলুটা ধরতে পারলে অপশনগুলো একদম ইজি তুমি অ্যান্সার করতে পারবা। এই যে এটা যেমন এটা কি এটা তো একেবারে ইজি ছিল, যেমন ইন্টারোগেটিভ মানে আস্কড হবে, এই কুলুটা তোমাকে ধরতে হবে। প্রথমে একটা কুলু ধরলা, বাকি দুটা মনে করো কাটা গেল, এটা মনে করো এখানেও আস্কড আছে, তার মানে আরও একটা কুলু ধরতে হবে। তখনকার কুলুটা তোমাকে ধরতে হবে যে এটা কি পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাভ বিন মানে প্রেজেন্ট পারফেক্টে, তখন তোমাকে এই কুলুটা বের করতে হবে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে মানে পরবর্তী আমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে, কারণ আমরা জানি যে টেন্সের একটা পরিবর্তন করা লাগে। তো দেখা যাচ্ছে এখানেও পাস্ট পারফেক্ট, এখানেও পাস্ট পারফেক্ট, এতটুকু হয়েছে। তারপর আসলে কি করব, তারপরে দেখবা যে হয়তো বা এখানে ওয়ারের জায়গায় কোনো জায়গায় ইফ থাকবে বা ওয়েদার থাকবে, এরকম কোনো পরিবর্তন। তো এইরকম যদি তুমি হাজারখানিক কোশ্চেনও নিয়ে আসো, প্রত্যেকটা প্রশ্ন এরকমভাবে অ্যান্সার করে দেওয়া যায়। শুধুমাত্র আমরা বুঝতে পারি না, ধরতে পারি না, একটাই কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। তুমি যতগুলো কোয়েশ্চেন নিয়ে আসবা, যতগুলো প্রশ্ন, এখানে যদি 100টা প্রশ্নের সমাধান করি, তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লাসটা 4 নাম্বার, সেটা কিন্তু শুধু কোয়েশ্চেন সলিউশন। সেক্ষেত্রে
100টা প্রশ্ন সমাধানের ক্লাস থাকবে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100টা প্রশ্ন সলিউশন করব। তোমাদের বলে রাখলাম সেই ক্লাসে আসবা, কোনোটা কোশ্চেন কোনো কঠিন লাগে কিনা। 100টা প্রশ্ন সমাধান করব, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসার মতো। হ্যাঁ, কোনোটা প্রশ্ন কঠিন লাগে কিনা একটু দেখবা। প্রত্যেকটা প্রশ্ন খুব ইজিলি সমাধান করে যাব। তোমাদের কাছে মনে হবে এত সোজা, কারণ সোজাভাবে শেখানো হয়। আমি প্রত্যেকটা বিশেষ করে প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে কে কী করে জানি না, আমি খুব ইজি ওয়েতে তোমাদের প্রশ্নটা সলিউশন করার ট্রাই করি। একটাই যাতে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও। প্রথমত বেসিকটা ক্লিয়ার, দেন এক্সাম্পল সহ একটা একবার ক্লিয়ার, আর তারপর যখন কোয়েশ্চেন সলিউশন করি আবার ভেঙে ভেঙে দিই। প্রত্যেকটা কুলু সহ ধরে 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 দেই, যাতে তোমরা এটা ধরতে পারো যে কীভাবে প্রত্যেকটা কুলু ধরে আমরা অ্যান্সার করতে পারবো। তোমরা এই 1000 রুলস মুখস্থ করে 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 মাথা হ্যাং করে ফেলবা, মাথা শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু তোমরা দিন শেষে পারো না। কারণ কি, ওই যে রুলস পরে পরে মাথায় হ্যাং হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিস করো নাই। এবং প্র্যাকটিস করলে প্রপার প্র্যাকটিসটা করতে পারো না। কিভাবে প্র্যাকটিস করা যায়? গ্রামার এতটুকু বললাম, প্রত্যেকটা গ্রামার টপিক, শুধু ন্যারেশন ভয়েস না, প্রত্যেকটা গ্রামার টপিকই সহজ। গ্রামার টপিক হয়তো ভোকাবুলারি কমন না পড়লে কঠিন হয়ে যায়, বাট গ্রামার রুলস জানা থাকলে, প্র্যাকটিস জানা থাকলে তুমি 100% অ্যান্সার সঠিক করতে পারবা। শুধু কুলুটা তোমাকে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের কুলু আছে। নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম। নেক্সট ক্লাসটা তোমরা একটু করবা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কীভাবে একটা প্রশ্ন থেকে কুলু বের করা যায়। তো যাই হোক, আমরা আজকের ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে আসছে। তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলে, তোমাদের সবার জন্য অসংখ্য দোয়া, অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।